পরীক্ষায় একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে সিএনএস এর ফাংশন গুলো বলো, বেসিক ফাংশন, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের বেসিক ফাংশন বলো। কারণ যেহেতু এটা ফিজিওলজি ফাংশন এগুলা ধরবে, খুব স্বাভাবিক। অ্যানাটমি হলে হয়তো ধরতো না, তিনি শোনাতে একটু বোরিং লেগে যায়। সেই তুলনায় হয়তো যদি মুখে বলে লিখি আমার কাছে মনে হয় বেটার হয় আর কি। আচ্ছা, তো আমাকে বলতে পারবা যে বা বলতে পারবেন যদি সিনিয়র কেউ থাকেন যে সিএনএস এর বেসিক ফাংশন কি কি হতে পারে, মানে কেউ আনমিউট করে বলতে পারে, মানে একদম মানে সহজ পড়া এগুলো। আচ্ছা, তা আমি শুরু করতেছি। সিএনএস এর একটা ফাংশন হতে পারে যে সে কি করে, কালেক্ট ইনফরমেশন, ঠিক আছে, থ্রু সেন্সরি নার্ভস, কালেক্টস ইনফো থ্রু সেন্সরি নার্ভ। তো এখন এটা কালেক্ট করলেই হবে, আরো তো কাজ করতে হবে, তাই না? সে কি করবে, এই যে ইনফোটা নিল, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট উইথ দ্য রিসেন্ট ইনফো, তারপর এটা কগনিশন বা ডিসিশন মেকিং সে কিন্তু হেল্প করে। তো আমি যে সংক্ষেপে লিখি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। এবং শুধু কম্পেয়ার কন্ট্রাস্ট করে না, এরপরে সে করে ডিসিশন মেকিং করে সেন্ডিং মোটর ইনফো টু দ্য ইফেক্টর অর্গান থ্রু মোটর নিউরন। ঠিক আছে, সেন্ডিং মোটর ইনফরমেশন টু ইফেক্টর অর্গান থ্রু মোটর নার্ভ। ঠিক আছে, থ্রু মোটর। তো এটা গেল আমাদের সিএনএস। তাহলে যদি সিএনএস এর ফাংশন আমরা বলতে পারবো না, কালেক্টস ইনফরমেশন থ্রু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, compare and contrast with the recent information, making decision and sending motor information to the effector organ through motor nervous system, the motor nerves. আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম পড়তে হবে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়ে ফেললাম, তাহলে অবশ্যই একটা কথা আসে যে এনভায়রনমেন্টের থেকে সিএনএস যে কালেক্ট করবে, কে কালেক্ট করবে, বা পেরিফেরাল অর্গান থেকে কে কালেক্ট করবে, কালেক্ট করবে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এখানে লেখা যায় কানেক্টিং peripheral organs with CNS, connecting peripheral organs with CNS। আর আজকের পড়া যেহেতু অনেক সহজ, আমার মনে হয় যে আমরা অনেকেই পার্টিসিপেট করতে পারি। ঠিক আছে, আরেকটা কি হতে পারে, এই যে মোটর ইনফরমেশন দিল, সেই মোটর ইনফরমেশন একদম পেরিফেরাল অর্গান আবার যে পৌঁছে নিয়ে যাওয়া, বা এই যে একদম মানে এটার ইফেক্টর পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া, এটা জন্য শিখতে হেল্প করতে পারে। ঠিক আছে, তাহলে এখানেও বলা যায় ক্যারিং ইম্পালস, carrying impulse from motor neuron to, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিএনএস আর পিএনএস পরস্পর কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে কাজ করে, তাই না? তাহলে আমরা এরকম একটা ছবি বা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারি যে যে আইস সেন্সরি ইনফরমেশন আসতেছে, সেটা প্রথমে অ্যাফারেন্ট নিউরন দিয়ে আসবে, দেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেটার ইন্টিগ্রেশন হবে, এবং সেই অনুসারে যে ইফেক্ট গুলো আছে সেগুলো ইফারেন্ট নিউরন দিয়ে আমার ইফেক্টিভ অর্গানে চলে যাবে। তার মানে তারা কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে কাজ করতেছে। ওকে, এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই যে ব্রেনের কথা বললাম, এই ব্রেনে অনেকগুলো পার্ট আছে যেগুলো আমরা অ্যানাটমিতে পড়ি, প্রোসেনসেফালার, মেসেনসেফালার, রম্বেনসেফালার। ঠিক আছে, প্রোসেনসেফালার আবার তিনটা ভাগ করা হয়েছে, আবার মিড ব্রেনেরও, মিড ব্রেন ওভাবে ভাগ করা হয় নাই, যদি ভাগে দেখানো যায় চাইলে। আর রম্বেনসেফালার, পন্স সেরেবেলাম, মেডুলা অবলঙ্কাটা। ঠিক আছে, এর মধ্যে আমরা যখন একটু পরেই পড়বো সিএনএস লেভেল আছে, হ্যাঁ। তো এই লেভেলের মধ্যে এই যে সেরিব্রামটা, এটা একদম আপার লেভেল বা হায়ার লেভেলে থাকবে, বাকিগুলো হচ্ছে লেভেল অনুসারে আমি দেখাবো। এই সেরিব্রাম বাদে বাকি যেগুলো আছে এগুলো সব হচ্ছে আমাদের লোয়ার লেভেল, মানে লোয়ার লেভেল অফ সিএনএস বা কর্টিক্যাল লেভেল বলা হবে। আর স্পাইনাল কর্ড তো আলাদা স্পাইনাল কর্ড লেভেলে আছে, সেটা একটু পরে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো সিএনএস এর মানে কথাগুলো। আর যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আসি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে একটু ব্রডলি দেখানো যায়। সিএনএস একটু পরে আসতেছে, যেটা সিএনএস নিয়ে পড়া আসতে বেশি একটু। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা, এটাকে আমরা মেজর দুইটা ভাগে ভাগ করি। একটা ওকে আমরা বলি হচ্ছে সেন্সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটাকে আমরা বলি হচ্ছে মোটর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ফাংশন কয়টা ছিল একটু আমি বলেছি, দুইটা, তাই এদের টাইপ কিন্তু ওই দুইটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, মনে থাকবে না কেন দুইটা? আচ্ছা,
হচ্ছে আমাদের সেন্সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এর সাথে সেন্সের একটা সম্পর্ক আছে না? তো আমরা কেউ কি বলতে পারবা সেন্স কত প্রকার? সেন্স কত প্রকার? মানে একদম মেজর হচ্ছে সেন্স দুই প্রকার, তাই না? একটাকে কি বলে স্পেশাল সেন্স, একটাকে বলে জেনারেল সেন্স। আমাকে একটু বলতে পারবেন কেউ যে কেন ওটাকে স্পেশাল বলে, কেন ওটাকে জেনারেল বলে, বা কোনগুলোকে স্পেশাল সেন্স বলে, বা কোনগুলোকে জেনারেল সেন্স বলে? আহ, আচ্ছা, আমি, হ্যাঁ বলো, তোমরা আনমিউট যেই করেছো। সেন্স গুলো যে হ্যাঁ হ্যাঁ বলো। যে হ্যাঁ সেন্স হ্যাঁ গুলো বডির যে কোনো মানে পার্ট থেকে বুঝতে পারবো সেগুলো হচ্ছে জেনারেল সেন্স, আর স্পেসিফিক পার্ট থেকে যেগুলো বুঝতে পারবো সেগুলো হচ্ছে সেন্সরি, হ্যাঁ, থ্যাংক ইউ সরি সো মাচ। কি বল, হ্যাঁ স্পেসিফিক। হ্যাঁ বুঝেছি বুঝেছি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ও যে আনসারটা দিয়েছে ঠিক আনসার, ঠিক আছে, এটাই আসলে আনসারটা। হ্যাঁ, তো সেন্সরি নার্ভাস সিস্টেমকে সেন্সগুলোকে দুই ভাগে ভাগ করা, একটা স্পেশাল সেন্স, একটা জেনারেল সেন্স। বডির সব জায়গা থেকে যে সেন্সগুলো আমরা ফিল করতে পারি এগুলোকে আমরা বলি জেনারেল সেন্স। আর বডির স্পেশাল কিছু জায়গা থেকে যেগুলো ফিল করা যায় সেগুলোকে আমরা বলি স্পেশাল সেন্স, ঠিক আছে? তাহলে হচ্ছে সেন্সরি নার্ভাস সিস্টেম আমরা বলবো স্পেশাল, আর এটাকে আমরা বলবো হচ্ছে জেনারেল। তো জেনারেলের কিছু উদাহরণ কি হতে পারে? বডির সব জায়গা থেকে আমরা ফিল করতে পারি, যেমন আচ্ছা, জেনারেল আবার ভাগ আছে। জেনারেল একটা ভাগ হচ্ছে সোমাটিক, আর একটা হচ্ছে ভিসেরাল, ঠিক আছে? সোমাটিক গুলো কিরকম হতে পারে? একটা আমরা সব জায়গায় ফিল করতে পারি, এটা হচ্ছে পেইন, তাই না? তারপর আর কি হতে পারে? টেম্পারেচার, হ্যাঁ। তারপর আর কি হতে পারে? টাচ, বডির সব জায়গায় এগুলো ফিল করা যায়। আচ্ছা, এছাড়া আরেকটা আছে, এটা মানে অত ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে প্রোপিওসেপশন। তো এই যে তিনটা, এই 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 তিনটা হচ্ছে আমরা একেবারে স্কিন বা সুপারফিশিয়াল পার্ট অফ দ্য বডিতে ফিল করতে পারি। হ্যাঁ, সুপারফিশিয়াল পার্ট অফ বডি। আর এই যে প্রোপিওসেপশন, এটা মিললে আমাদের লোকোমোটরি সিস্টেমের সাথে কানেক্টেড। তাহলে যদি সুপারফিশিয়াল পার্ট অফ দ্য বডিতে কোনো সেন্স আমরা পাই, নিশ্চয়ই কিছু না কিছু সেন্স আছে যেগুলো ভিসেরাল সেন্স, ঠিক আছে? যেমন আমাদের কোনো ভিসেরে দিকে ব্যথা হয় না, আমরা ব্যথা ফিল করতে পারি, ঠিক আছে? যেমন আমরা বলি ডাল পেইন, ডিসটেনশন, এগুলো হচ্ছে আমাদের ভিসেরাল মানে সেন্সের মধ্যে পড়ে। তাহলে এখন স্পেশাল সেন্সে আমরা আসি। স্পেশাল কি 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 আছে যেগুলো একদম একদম স্পেশাল জায়গা থেকে ফিল করা যায়? যেমন ভিশন, এটা কি চোখ ছাড়া কোনো জায়গায় ফিল করা সম্ভব? সম্ভব না, তাই না? তারপর হচ্ছে হিয়ারিং, এটা কি কান লাগবে? কান ছাড়া তো হিয়ারিং হবে না। স্মেল, টেস্ট, ইকুইলিব্রিয়াম, এটা গেল সেন্সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এবার আমাদের মোটর পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটা আছে, এটাকে আমাদের পড়তে হবে। তো মোটর পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। হ্যাঁ, একটা মোটর হচ্ছে একদম মানে কি বলে আমাদের কন্ট্রোলে বা স্কেলেটাল মাসেলের সাথে কানেক্টেড, আর একটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলে নাই বাট সে মোটর ফাংশন করছে। হ্যাঁ, তাহলে কিরকম হতে পারে? তাহলে একটা ভাগকে আমরা বলি সোমাটিক, একটাকে বলি হচ্ছে আমরা সোমাটিক, বা আমরা বলতে পারি এটাকে ভলেন্টারি, আর একটাকে আমরা বলি ইনভলেন্টারি বা অটোনমিক, ঠিক আছে? এটাকে আমরা বলছি হচ্ছে সোমাটিক, আর একটাকে আমরা বলি হচ্ছে অটোনমিক। অটোনমিকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি, আমরা জানি এটার ভাগটা কি, সিম্প্যাথেটিক, আর একটাকে আমরা বলি হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এইগুলো আমাদের টোটাল পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাণ্ডকারখানা। আচ্ছা, এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে না অনেকগুলো এরকম কি বলে, অনেকগুলো নার্ভ দিয়ে কানেক্টেড, ঠিক আছে? এই নার্ভগুলো দুই টাইপের হয়, একটু সাইডে ছিল, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, একটা হচ্ছে স্পাইনাল নার্ভ, তাই না? তো ক্রেনিয়াল নার্ভ, তো আমাদের পরীক্ষায় হরহামেশা জিজ্ঞাসা করতে দেখা যায় যে কোনগুলো মোটর, কোনটা কোনটা সেন্সরি, কোনটা মিক্স, এগুলো তো পরীক্ষায় হরহামেশা মানে জিজ্ঞাসা করে আর কি। তো আমার, তো আমি হচ্ছে এটা মানে খুব একটা ছোট্ট টেকনিক দিয়ে মনে রাখি, যে কেউ যদি মুখস্থ রাখতে পারে খুবই ভালো, আমার মনে থাকে না, তাই এটা দিয়ে একদম সেই ইন্টারমিডিয়েট লেভেল থেকে দিয়ে মনে রাখতেছি। এটা হচ্ছে সাম সে ম্যারি মানি বাট মাই ব্রাদার সেজ ব্রিক ব্রেইনস ম্যাটার মোর, ঠিক আছে?
my brother say big brains matter more বলে কেউ most বলে। তার মানে হচ্ছে এক নাম্বারটা সেন্সরি, 2 নাম্বারটাও সেন্সরি, 3 নাম্বারটা হচ্ছে মোটর, 4 নাম্বারটা হচ্ছে মোটর, 5 নাম্বারটা হচ্ছে বোথ মানে সেন্সরি মোটর মিক্স আর কি। হ্যাঁ, 6 নাম্বারটা হচ্ছে মোটর, 7 নাম্বারটা হচ্ছে বোথ, তারপর হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে সেন্সরি, 9 নাম্বারটা বোথ, 10 নাম্বারটা বোথ, তারপর হচ্ছে 11 নাম্বারটা হচ্ছে মোটর, 12 নাম্বারটা হচ্ছে। এগুলো আমাদের ক্রেনিয়াল নার্ভ গুলো। এছাড়াও ক্রেনিয়াল নার্ভের ভিতরে কিন্তু কিছু নার্ভকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। 3, 7, 9, 10 3, 7, 9, 10। হ্যাঁ, এবং এই যে 3, 7, 9, 10 এটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যারা 2019 সেশনে আছি, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল, নিচের কোনটি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন্তর্ভুক্ত নয় বা নয়, কি যেন একটা ছিল, উত্তর হচ্ছে অকুলোমোটর। এটা মানে মেডিকেল ভর্তি পরীক্ষা 19 ছিল আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভের কথা। আর আমার কথা হচ্ছে, তাহলে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে ক্রেনিয়াল নার্ভকে আমরা বলতেছি কোনটা সেন্সরি, কোনটা মোটর, কোনটা মিক্সড, তাহলে স্পাইনাল নার্ভ গুলোকে আমরা কি বলতে পারি? এগুলো কি মোটর নাকি সেন্সরি? স্পাইনাল নার্ভ গুলো কি আসলে? মিক্সড। আচ্ছা, থ্যাংক ইউ। স্পেশাল নার্ভ হচ্ছে স্পাইনাল নার্ভ সবগুলো হচ্ছে মিক্সড, ঠিক আছে। এবং স্পাইনাল নার্ভ গুলোর মধ্যেও কিন্তু সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আছে। হ্যাঁ, তো স্পাইনাল নার্ভের ভিতরে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, এটা একটু লিখি, স্পেস হবে কিনা এখানে লিখি। এখানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে স্পাইনাল মানে স্যাক্রাল 2, 3, 4। হ্যাঁ, 2, 3, 4। আর সিম্প্যাথেটিক হচ্ছে থোরাসিক 1, 2 নাম্বার। গেল। তো আমরা কিন্তু একটা গস আইডিয়া পেয়েছি প্রথমে একদম শুরু থেকে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি। তো এখন আমাদের মানে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি, যে একদম ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, ঠিক আছে। তো নার্ভাস সিস্টেম একটা কম্পিউটারের সাথে তুলনা করা যায়, ঠিক আছে। এটা একটা ইনপুট আছে, একটা সিপিইউ আছে, আর একটা আউটপুট আছে। তো যে সেন্সরি পার্টটা, এই সেন্সরি পার্টে কি কি থাকতে পারে আমরা আন্দাজ করতে পারি। আমি না লিখলাম, এটা অনেক লেখা আর কি। সেন্সরিতে একটা হতে পারে রিসিপ্টর, তারপর হচ্ছে এটা অ্যাফারেন্ট নার্ভ দিয়ে উঠবে, অ্যাফারেন্ট নার্ভ দিয়ে এটা কি ট্রান্সমিট হবে, দেন অ্যাসেন্ডিং ট্র্যাক্টে যাবে, দেন হচ্ছে থ্যালামাস, দেন হচ্ছে আমার সেন্সরি কর্টেক্স। এরপরে সিপিইউ তে যাবে, সিপিইউটা কি করবে, এটাকে ইন্টিগ্রেশন করবে। সিপিইউ তে মানে কি আছে, ব্রেইন আর স্পাইনাল কর্ড। হ্যাঁ, আর আউটপুটে কি থাকবে? আউটপুটে অবশ্যই আমার থাকবে হচ্ছে মোটর সিস্টেম, মানে হচ্ছে মোটর কর্টেক্স বলতে পারি। দেন হচ্ছে পিরামিডাল আর এক্সট্রা পিরামিডাল স্পাইনাল মোটর নিউরন, তারপর হচ্ছে ক্রেনিয়াল মোটর নার্ভ, দেয়ার নিউক্লিয়াস এন্ড দেয়ার অ্যাক্সেস। আচ্ছা, এটাকে আমরা বলছি ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য সিএনএস, মানে সরি নার্ভাস সিস্টেম, সিএনএস না, টোটাল নার্ভাস সিস্টেম। এখানে সিএনএস পিএনএস সব মিক্স হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে মোটর পার্টটা বললাম, এছাড়া পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে বডিতে একটা অ্যাক্সেসরি মোটর সিস্টেম বলা হয়, অ্যাক্সেসরি মোটর সিস্টেম, এটার পার্ট কি কি? এটার পার্ট হচ্ছে সেরিবেলাম, বেসাল গ্যাংলিয়া, রেটিকুলার সিস্টেম, ঠিক আছে। সেরিবেলাম, অ্যাক্সেসরি মোটর সিস্টেম, একটা হচ্ছে সেরিবেলাম, তারপর হচ্ছে বেসাল গ্যাংলিয়া, আর হচ্ছে রেটিকুলার সিস্টেম। এরপরে আমাদের সেই যে পড়াটা মেইন করতে এখন থেকেই মিললে আমাদের একটু কঠিন পড়া শুরু হবে। এগুলোকে আমরা বলবো হচ্ছে মেজর লেভেল অফ দ্য সিএনএস, বা এই জিনিসগুলো হয়তো আমাদের এখন ম্যাক্সিমাম পড়া ইন্টারমিডিয়েট লেভেলে ছিল, এখন থেকে মোটামুটি আর কি ইন্টারমিডিয়েট লেভেলে পড়া না, বাট ইজি আর আজকে আইটি টোটালটা ইজি। তো এখন আমরা পড়বো হচ্ছে সিএনএস এর একটা লেভেল আছে। হ্যাঁ, প্রথম লেভেলটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল। এই যে স্পাইনাল কর্ড লেভেল, এটার মেইন ফাংশনটা হচ্ছে, এটা একটা মানে দেখো একটা স্পেসিফিক ফাংশনের মধ্যে আছে। একটা হচ্ছে ওয়াকিং, তারা হাঁটতে হেল্প করে। তারপর হচ্ছে বডির যতগুলো মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আছে, দেন হচ্ছে জিআইটি মুভমেন্ট আছে, এগুলো স্পাইনাল কর্ড হেল্প করে, কারণ যে স্পাইনাল নার্ভের ব্যাপার আছে, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে রিফ্লেক্সেস দ্যাট কন্ট্রোল কার্ডিওভাস্কুলার সিস্টেম, জিআইটি। তারপর আরো আছে রেনাল সিস্টেম হেল্প করে, হ্যাঁ, ইউরিনারি এক্সক্রিশন হেল্প করে। মোটামুটি সবগুলো আর কি স্পাইনাল নার্ভ যত জায়গায় গেছে সবগুলোতেই এটার কন্ট্রিবিউশন আছে। আচ্ছা,
এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে মানে এটার পরের লেভেলটাকে আমরা বলছি লোয়ার ব্রেইন বা সাবকর্টিক্যাল লেভেল। এটাকে আমরা বলি হচ্ছে সাবকর্টিক্যাল লেভেল বা লোয়ার ব্রেইন। তো বলেছিলাম যে সেরিব্রাম বাদে যা আছে সবগুলোকে আমরা বলছি হচ্ছে লোয়ার ব্রেইন বা সাবকর্টিক্যাল লেভেল। আচ্ছা, তো এদের কাজ কি? এদের একটা কাজ তো অবশ্যই মানে আমরা যেহেতু আমাদের যেসব মেডিকেল আইটেম হয়ে গেছে আমরা প্রত্যেকে কিন্তু জানি প্রত্যেকটা কম বেশি ফাংশন, তাই না? যেমন হচ্ছে সেরিবেলামের কাজ কি? সেরিবেলাম লোয়ার ব্রেইন একটা পার্ট, তাহলে আমরা বলতে পারি লোয়ার ব্রেইন লেভেল একটা কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম। তারপরে আমরা হাইপোথ্যালামাস পড়ছি, তাহলে আমরা বলতে পারি না যেটা ইমোশনাল রেসপন্সে হেল্প করে। ইমোশনাল রেসপন্স আর কত ফাংশন আছে, যেমন হাইপোথ্যালামাসের একটা ফাংশন তো অবশ্যই ফিডিং রিফ্লেক্স। তারপরে হচ্ছে এটাও কিন্তু মানে আমাদের লোয়ার ব্রেইন লেভেলটাও কিন্তু সাবকনশিয়াস লেভেলে সাবকনশিয়াস কন্ট্রোল অফ দ্য আর্টেরিয়াল প্রেশার এন্ড রেসপিরেশনে। আচ্ছা, তাহলে দুইটা গেল। এবার 3 নাম্বার লেভেলটাকে আমরা পড়ি হচ্ছে হায়ার ব্রেইন লেভেল বা কর্টিক্যাল লেভেল। হ্যাঁ, হায়ার ব্রেইন বা কর্টিক্যাল লেভেল। তো এটা কি করে? এটা হচ্ছে আমাদের ব্রেইনের সবচেয়ে বড় মেমোরি হাউস, ঠিক আছে? এটা হচ্ছে কগনিশন, থিংকিং, তারপর হচ্ছে মেমোরি, থট প্রসেসিং, এই সব কিছু হচ্ছে একদম হয় হচ্ছে আমাদের হায়ার ব্রেইন বা কর্টিক্যাল লেভেল। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের ব্রেইনের এতগুলো অর্গানাইজেশন আমরা পড়তেছি, তো তাহলে এখানে ইম্পালস আসা বা যাওয়ার একটা ব্যাপার আছে। তো আমরা এই আসা যাওয়ার ব্যাপারটাকে একটা ল দিয়ে মানে ইন্ট্রোডিউস করি, বা আমরা বলছি প্রিন্সিপাল অফ এক্সিট এন্ড এন্ট্রান্স। তো এই লটাকে আমরা বলি হচ্ছে বেল-মেজিন্ডে ল। এটা একটু পরে যখন আমরা নার্ভ ফাইবারের প্রপার্টিজ করব তখন আবার এই জিনিসটা আসবে। তো বেল-মেজিন্ডে ল বলতেছে যে the principle that in the spinal cord the dorsal roots are sensory and the ventral roots are motor, and this is known as Bell-Mazindy law. ঠিক আছে? অর্থাৎ যে ডরসাল রুটটা আছে সেটা অবশ্যই সেন্সরি ইনফরমেশন ক্যারি করবে থ্রু অ্যাফারেন্ট নার্ভ, আর যেটা ভেন্ট্রাল রুট সেটা অবশ্যই মোটর হবে থ্রু ইফারেন্ট নার্ভস। এটাকে আমরা বলি হচ্ছে বেল-মেজিন্ডি ল, বা এটাকে বলে প্রিন্সিপাল অফ এক্সিট এন্ড এন্ট্রান্স। এবং এই যে মোটর ইম্পালসটা যাবে, এখানেও কিন্তু কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে কি, একটা মোটর নার্ভকে দেখা যায় সে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়, হ্যাঁ, ব্রাঞ্চ হয়ে যায়, এরকম অনেকগুলো ব্রাঞ্চ। এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চ এক একটা মাসেল ফাইবার সাথে কানেক্টেড হয়। দেখালে এটা একটা মাসেল ফাইবার, এটা একটা মাসেল ফাইবার, এটা একটা মাসেল ফাইবার। তো রিসার্চে দেখা গেছে, গবেষণা দেখা গেছে একটা মোটর নিউরন অ্যারাউন্ড প্রায় 150টার মতো ভাগ হতে পারে, এবং এই টোটাল জিনিসটাকে আমরা বলি হচ্ছে একটা মোটর ইউনিট। হ্যাঁ, টোটাল জিনিসটাকে আমরা বলি হচ্ছে মোটর ইউনিট। আমি একটু দেখাই, এই যে প্রত্যেকটা মোটর নার্ভ একটা করে বেরোচ্ছে আমাদের কি বলে যে ডিসেন্ডিং প্যাথ হবে ভেন্ট্রাল লুপ দিয়ে। তো ভেন্ট্রাল লুপ দিয়ে প্রত্যেকটা মোটর নিউরন অনেকগুলো ভাগে ভাগ হচ্ছে। হ্যাঁ, যেমন এই যে একটা মোটর নিউরন, এটাকে অনেকগুলো ভাগে ভাগ হয়, প্রত্যেকটা কিন্তু একটা মানে স্কেলেটাল মাসলের সাথে কানেক্টেড হচ্ছে, মাসলের ফাইবারের সাথে। হ্যাঁ, তো এই প্রত্যেকটাকে আমরা বলতেছি একটা মোটর ইউনিট। একটা, দুইটা, তিনটা, এখানে 3টা মোটর ইউনিট দেখা হয়েছে। মোটর ইউনিট 1, মোটর ইউনিট 2, মোটর ইউনিট 3। এই প্রত্যেকটা এক একটা ভাগ কিন্তু মোটর ইউনিটটা। এই ভাগগুলা যেখান থেকে আসতেছে সেইটাকে বলছি মোটর ইউনিট, মোটর ইউনিট। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমাদের এখন আমাদের মেইন পড়াশোনা এখানে শেষ। এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে ব্রেইনের বিভিন্ন পার্ট। হ্যাঁ, যে ব্রেইনের বিভিন্ন সেলগুলো আছে, নিউরন নিউরোগ্লিয়া হয়তো এখানে এত ইম্পর্টেন্ট না, নিউরন নিয়ে মেন কথাবার্তা। তো এখন হচ্ছে আমরা নিউরন নিয়ে পড়াশোনা করবো। তো আমাদের দেখুন জিজ্ঞাসা করতে পারে যে তোমরা কি বলে মানে নার্ভাস সিস্টেম কার্ড দিতে আসছি, যে নিউরনের ডেফিনিশন। নিউরন একটা কমন ডেফিনিশন যে নার্ভ সেল which is processes is called neuron. এই যে একটা নার্ভ সেল, এটার প্রসেস গুলো একসাথে মিলে আমরা বলতেছি হচ্ছে নিউরন। ঠিক আছে? তো তো এখানে কি থাকবে, পার্ট কয়টা? নিউরনের দুইটা পার্ট, একটা তো সেল আর একটা হচ্ছে প্রসেস। তো প্রসেস কি কি হয়, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেন্ড্রন বা ডেন্ড্রাইট। তো অনেক সময় জিজ্ঞাসা করে যে অ্যাক্সন আর ডেন্ড্রাইটের ডিফারেন্স কি। তো এই ডিফারেন্স গুলো না আমরা মানে এমনিতে বলতে পারার কথা, যে কি কি ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের কমন সেন্সে বলা যায়। যে অ্যাক্সন হচ্ছে কি করে, ইম্পালসটা সেল বডি থেকে নার্ভ এন্ডিং এর দিকে নিয়ে যায়। হ্যাঁ, আর ডেন্ড্রাইট কি করে, নার্ভ এন্ডিং থেকে সেল বডির দিকে নিয়ে আসে, দুটো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাক্সনের কথা হচ্ছে অ্যাক্সন অবশ্যই মাইলিনেটার থাকবে, ডেন্ড্রাইট মাইলিনেটার থাকে না। অ্যাক্সনের সাধারণত একটা থাকে, ডেন্ড্রাইটের সাথে অসংখ্য থাকে। অ্যাক্সনের লেস ব্রাঞ্চিং বা ফিউয়ার ব্রাঞ্চিং দেখা যায়,
ডেন্ড্রাইট অনেকগুলো ব্রাঞ্চিং থাকে। তারপর হচ্ছে একজন কিন্তু সব জায়গা থেকে অরিজিনেট করতে পারে না, একজন অবশ্যই একজন হিলক, এই জিনিস এই জায়গাটাকে বলা হচ্ছে একজন হিলক থেকে আসবে। আর ডেন্ড্রাইট কিন্তু না মানে সেলের চারপাশ দিয়ে একদম এক গাদা বের হবে, ঠিক আছে, বা আমরা বলতে পারি ইট ক্যান অরিজিনেট এনি পার্ট অফ দা সেল বডি। তো আমরা মনে হয় তিন চারটা আমরা এমনি বলতে পারবো যে এক্সন আর ডেন্ড্রাইটের পার্থক্য কি বা ডিফারেন্সটা কি আসলে। হ্যাঁ, আর মায়োলিন সিথ কি জিনিস একটু পরে মায়োলিনেজেনেসিস নিয়ে একটা আলাদা স্লাইডই আছে। তো নিউরনের পড়ার মানে অন্যতম একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নিউরনের টাইপস গুলো, ঠিক আছে। তো নিউরনের টাইপস গুলো অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে যে এই সেল প্রসেস গুলোর ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে। একটা হচ্ছে আমাদের নিউরনের কি বলে ফাংশনের ভিত্তিতে। একটা হচ্ছে এদের লেন্থের ভিত্তিতে। আর অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, পরে আসবে। তো যেখানে আমরা দেখতে পাই যে মাত্র একটা এক্সন, এটাকে আমরা ইউনিপোলার, বাইপোলার মানে দুইটা এক্সন। সিডি ইউনিপোলার মানে হচ্ছে তারা মেইনলি বাইপোলার বাট দেখতে ইউনিপোলারের মতো, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের মাল্টিপোল। তো কোনটা কোথায় থাকে একটু পরীক্ষা ধরতে পারে। ইউনিপোলার মেইনলি হচ্ছে ডেভেলপমেন্টাল পিরিয়ডে থাকে, মানে বডিতে খুব কমই মেইনলি ইউনিপোলার। তবে বলা যায় ফিফথ ক্রিনিয়াল নার্ভ হচ্ছে ইউনিপোলার নিউরন দেখা যায়। আর বাইপোলার নার্ভ কি, বাইপোলার নার্ভটা মনে রাখা খুব সহজ, এটা বডির মোটামুটি যারা স্পেশাল সেন্স ক্যারি করে তাদের ক্ষেত্রে পাওয়া যায়, হ্যাঁ, যেমন হচ্ছে রেটিনাতে পাওয়া যায়, তারপরে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি মিউকোসাতে পাওয়া যায়, তারপরে হলো এটা মানে আমাদের কানে যে ককলিয়া আছে সেখানে পাওয়া যায়। আর হচ্ছে যেটা সিউডো ইউনিপোলার, এটা আমরা একটা উদাহরণ অবশ্যই মনে রাখতে হয়, এটা পরীক্ষা প্রায় ধরে সিউডো ইউনিপোলার উদাহরণ, এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। আর মাল্টিপোলারটা হচ্ছে আমি মনে রাখি হচ্ছে মাল্টিপোলারটা পার্কিনসন সেল অফ দ্য সেরিব্রাল কর্টেক্স আর হচ্ছে পিরামিডাল সেল অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, দুইটা পি দিয়ে মনে রাখি, হ্যাঁ, পি পি। একটা পি হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, একটা হচ্ছে সেরিবেলার কর্টেক্স। পিরামিডাল সেল অফ দ্য সেরিব্রাল কর্টেক্স আর হচ্ছে পার্কিনসন সেল অফ দ্য সেরিবেলার কর্টেক্স, একটা সেরিব্রামে একটা সেরিবেলামে। ওকে, আচ্ছা। এছাড়া আরেকটা পার্ট অনেক বইতে আছে, যেটা হচ্ছে অ্যাপোলার নিউরন, এটা পাওয়া যায় নিউরোব্লাস্ট সেল। আচ্ছা, তো এটা হচ্ছে একটা মানে ক্লাসিফিকেশন। আর ক্লাসিফিকেশন ফাংশন দিয়ে, হ্যাঁ, ফাংশন খুবই সহজ, একটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে মোটর। আর এখানে এছাড়াও মাঝখানে একটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনিউরন। এরপর আরেকটা টাইপ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে লেন্থের ভিত্তিতে, একটাকে আমরা বলি টাইপ 1, টাইপ 2। যেগুলো সবচেয়ে বেশি লম্বা মানে লং, সেগুলোকে আমরা বলি হচ্ছে টাইপ 1, যেটা ছোট সাইজ একটু শর্ট, এগুলোকে আমরা বলি হচ্ছে টাইপ 2। ওটা লেস ইম্পর্টেন্ট, তাও একটু বলে রাখি, যেখানে কোনটা সবচেয়ে লম্বা লাগে, ছোট লাগে। এখানে হচ্ছে সেন্সরি আর মোটর দিলে কি ছোট লাগতেছে, আমরা বলবো টাইপ 1। আর সবচেয়ে ছোট লাগতেছে হচ্ছে ইন্টারনিউরনকে, এটাকে বলি টাইপ 2। আচ্ছা, গেল। এছাড়া আরো ভাগ আছে নিউরনের, যেমন এটা কোথায় পজিশন, হ্যাঁ, যেমন এটা কি আপার মোটর নিউরন, এটা পজিশনের ভিতরে দুই ভাগ করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে আপার মোটর নিউরনের ভাগ অবশ্যই সেটা। একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। তো আপার মোটর নিউরন, এটাকে আমরা বলতে পারি যে নিউরনস অফ দ্য পিরামিডাল এন্ড এক্সট্রাপিরামিডাল সিস্টেম হুইচ কন্ট্রোল দ্য ফাংশন অফ দ্য লোয়ার মোটর নিউরন, ঠিক আছে। এটা হচ্ছে পিরামিডাল এক্সট্রাপিরামিডাল সিস্টেমে মিলে পাওয়া যায়। Extrapyramidal system which controls the function of the lower motor neuron. আর lower motor neuron এর পার্ট কি, এগুলোকে আমরা বলি হচ্ছে anterior horn cells and cranial motor nerve nucleus and its axons. গেল। তো এরপরে আমাদের পড়তে হয় হচ্ছে নার্ভ ফাইবার। তো নার্ভ ফাইবার খুবই সহজ জিনিস, কি জিনিস হতে পারে, এই যে একটুকে নিউরন পড়লাম, এটা তো সেল বডি, এর বাইরে যা ফাইবার দেখা যায় সব হচ্ছে নার্ভ ফাইবার, মানে হচ্ছে অ্যাক্সন আর হচ্ছে ডেন্ড্রাইট, ঠিক আছে। তো নার্ভ ফাইবার ইজ সিম্পলি দ্য লং কোর্স অফ নিউরন দ্যাট কন্ডাক্ট নার্ভ ইম্পালসেস। তো এটা হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্সোপ্লাজম বা নার্ভ ফাইবার হ্যাজ সেন্ট্রাল কোর অফ সাইটোপ্লাজম, মানে প্রত্যেকটা এক্সন বলি আর ডেন্ড্রাইট বলি, মেইনলি এক্সনেরই প্রধান হচ্ছে, সেটার সেন্ট্রাল কোর সাইটোপ্লাজমটা বলি এক্সোপ্লাজম, আর আউটার মেমব্রেনটাকে বলি হচ্ছে এক্সোলেমা, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের পড়তে হয় নার্ভ ফাইবার হচ্ছে ক্লাসিফিকেশন। তো নার্ভ ফাইবার স্ট্রাকচারের ভিত্তিতে ভাগ করা যায়, ফাংশনের ভিত্তিতে ভাগ করা যায়, নিউরোট্রান্সমিটারের ভিত্তিতে ভাগ করা যায়। এই ক্লাসিফিকেশন লেস ইম্পর্টেন্ট, বাট নিউরনের যে ক্লাসিফিকেশনটা ওটা কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এরপরে যে ক্লাসিফিকেশনটা এটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে, এটা পরীক্ষায় মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে এই ক্লাসিফিকেশনটা। এই ক্লাসিফিকেশন নাম হচ্ছে আমরা বলেছি আর্লেঞ্জার গ্রেসার ক্লাসিফিকেশন, আর্লেঞ্জার গ্রেসার। তো আর্লেঞ্জার এটা হচ্ছে সায়েন্টিস্টের নাম, হ্যাঁ, আর্লেঞ্জার
গ্যাসের ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশন অনুসারে যেটা দেখানো হয় যে এ আলফা আর হচ্ছে এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, বি সি, এভাবে হচ্ছে তারা ক্লাসিফাই করেছে। এবং এই ক্লাসিফিকেশনের বেসিসটা হচ্ছে ডায়ামিটার আর কন্ডাকশন ভেলোসিটি, ডায়ামিটার আর হচ্ছে কন্ডাকশন ভেলোসিটি। এবং দেখানো হয় যে যতই নিচের দিকে আমরা নামতেছি তত হচ্ছে এখানে কি হয়, ভেলোসিটিটা কমে যায় আর কি। হ্যাঁ, মানে সবচেয়ে সবচেয়ে বেশি ভেলোসিটি আর কন্ডাকশন হচ্ছে এইটার বেশি, সবচেয়ে বেশি, আর এটা হচ্ছে সবচেয়ে কম। আর ডায়ামিটারের ক্ষেত্রেও আমরা দেখি যে ডায়ামিটারের ক্ষেত্রেও দেখি যে সি সবচেয়ে ভেলোসিটি হচ্ছে কম, ভেলোসিটিও কম, ডায়ামিটারও কম। হ্যাঁ, আলফার হচ্ছে ভেলোসিটি সবচাইতে বেশি, ডায়ামিটার সবচাইতে বেশি। হ্যাঁ, এই যে এখানে সেটা লিখেছি যে রিলেটিভ ডায়ামিটার লার্জেস্ট এবং কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে ফাস্টেস্ট। আর যেটা সি, এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট এন্ড স্লোয়েস্ট। এখন আমাকে আপনারা বলতে পারবেন কিনা যে ডায়ামিটারের সাথে আসলে কন্ডাকশন ভেলোসিটি কি সম্পর্ক আছে, কেন কেন এটা এরকম হয় আর কি, মানে এটাকে কি আমাকে বলতে পারবেন? তাহলে হচ্ছে ইন্টারেস্টিং, এটা আমাদের পড়াশোনা রিলেটেড না বা ফিজিওলজি রিলেটেডও না, বাট আসলে কেন এরকম হয়ে গেল যে ডায়ামিটার বাড়তেছে সেটা কন্ডাকশন ভেলোসিটিটাও বাড়তেছে, বা ডায়ামিটার কমে যাচ্ছে সেটা কন্ডাকশন ভেলোসিটি কমে যাচ্ছে, মানে কেন এটা সমানুপাতিক কেন হয়, এটা আমাকে বলতে পারবেন একটু আনমিউট করে? আচ্ছা, আমি বলতেছি। তো এটা হচ্ছে খুব কমন একটা উদাহরণ, ঠিক আছে? আমরা ফিজিক্স পড়েছি, ফিজিক্স একটা সূত্র ছিল আমাদের, এখানে লিখি, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এম, মানে সেটা একটা সূত্র ছিল না? তাহলে হচ্ছে যদি আমার এলটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু আর ইজ প্রপোর্শনাল টু 1 বাই এম, মানে ডায়ামিটার যত বাড়ে রেজিস্ট্যান্স তত কমে, আমার ডায়ামিটার যত কমে রেজিস্ট্যান্স তত বাড়ে, তাই না? তো রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কি আমার কন্ডাকশন ভেলোসিটি বাড়বে নাকি কমবে? কন্ডাকশন ভেলোসিটি অবশ্যই কমে যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে ডায়ামিটার বেড়ে যায়, কন্ডাকশন ভেলোসিটি বাড়ে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, এই যে লার্জেস্ট আর ফাস্টেস্ট, মানে মানে কি বলে, এরিয়ার সাথে তো, এরিয়া বলি ডায়ামিটার বলি, এটার সাথে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, বা ইনভার্সলি প্রপোর্শনাল। বাট রেজিস্ট্যান্সের সাথে আবার কন্ডাকশন ভেলোসিটি আবার আরেকটা ইনভার্স আছে, তো দুইটা মিলে হচ্ছে সমানুপাতিক হয়ে যায় আর কি। হ্যাঁ, তার মানে ভেলোসিটিটা আলটিমেটলি ডায়ামিটারের সাথে মানে প্রপোর্শনাল হয়ে যায়। আর কেউ যদি মাথায় না ঢুকে তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটি আরেকবার চিন্তা করবো, খাতায় লিখে আর ইজ ইকুয়াল টু রো এল বাই, তাহলে কি হবে, কি হওয়া উচিত, আমরা যে খাতায় লিখে চিন্তা ভাবনা করি এটা মিলে যাবে। আচ্ছা, এবং এদের কিন্তু মানে যে এই যে টাইপের ভাগ করছে, এই ভাগ করার সাথে সাথে এদের কিন্তু এক্সাম্পল একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? যেমন যেখানে বলছে স্লো পেইন, তারপর হচ্ছে আলফাটা খুবই তাড়াতাড়ি মোটর নিউরনের মাধ্যমে তাদেরকে এক্সপান্সুলা যায়, তারপর আলফা বিটা একটু কম, টাচ, প্রেসার, তো এগুলো হচ্ছে বিভিন্ন ভাগ করে রাখছে আর কি। আচ্ছা, তো নার্ভ ফাইবার ক্লাসিফিকেশন গেল, ফাংশন, নিউরোট্রান্সমিটার, আর হচ্ছে আর্লেনজার গ্যাসের ক্লাসিফিকেশন। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভাইবা ধরো, এই তিনটা লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমাদের পড়তে প্রপার্টিজ অফ দা নার্ভ ফাইবার। হ্যাঁ, নার্ভ ফাইবারে অনেকগুলো প্রপার্টিজ আছে। তো একটাকে আমরা বলি হচ্ছে এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, রিফ্লেক্টরি পিরিয়ড, অরাল নালনেস, সামেশন, অ্যাডাপ্টেশন, ইনফ্যাটিগিবিলিটি। তো এখান থেকে একটা একটা করে আমি যদি একটু বলি, যে এগুলো আমরা সিভিএস কার্ডে পড়েছিলাম, হার্ট মাসল মানে কার্ডিয়াক মাসলের প্রপার্টির সাথে কিছুটা কিছুটা মিলে। তো আমাদের এগুলো সম্বন্ধে আমরা ওই সিভিএস এর জ্ঞান দিয়ে এটা তাহলে মানে ধারণা করতে পারি এগুলো আসলে কি কি। আচ্ছা, তো এক্সাইটেবিলিটি মানে কি, যে এটা যখন স্টিমুলাস আমি অ্যাপ্লাই করব সেটা এটা কি হবে, এক্সাইটেড হবে। স্টিমুলাস গুলো কি রকম হতে পারে, এটা হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল, তাই না? It is physicochemical change that occurs in a tissue when stimulus is applied. হ্যাঁ, এবং স্টিমুলাস ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, থার্মাল হতে পারে, কেমিক্যাল হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি হচ্ছে যে নার্ভ ফাইবারস ক্যান কন্ডাক্ট ইম্পালস ফ্রম এরিয়া অফ স্টিমুলেশন টু আদার এরিয়াস অফ দা বডি। আচ্ছা, এবং এই যে নার্ভ ফাইবার এগুলো কিন্তু মাইলিনেটেড থাকে, ফিগারটা গেল, এগুলো কিন্তু আমাদের মাইলিনেটেড থাকে। হ্যাঁ, এবং এই মাইলিনেটেড থাকার সুবিধা কি, কথা হচ্ছে কি এই যে কন্ডাকশন এটা অনেক ফাস্ট হয়। তো দেখা গেছে যে একটা আনমাইলিনেটেড নিউরন তুলনায় একটা মাইলিনেটেড নিউরনের কন্ডাকশন ভেলোসিটি প্রায় 500 গুণ বেশি, ঠিক আছে? প্রায় 500 গুণ বেশি থাকে, এবং এর ফলে ইম্পালসটা লাফিয়ে লাফিয়ে চলে। এই লাফিয়ে লাফিয়ে চলাটার টার্ম আছে, এটাকে বলা সালটারি কন্ডাকশন। আচ্ছা, গেল। তারপর হচ্ছে আমাদের থার্ড যেই আমরা প্রপার্টিসটা পড়বো
তা হচ্ছে আমাদের রিফ্লেক্টরি পিরিয়ড। রিফ্লেক্টরি পিরিয়ড। তো রিফ্লেক্টরি পিরিয়ড কি আমরা একটু আনমিউট করে বলবো? তো সব সিভিএস এর মতোই, সব সেম জিনিসপত্র। It is the period during which the nerve does not show any response. একটা মিনিমাল পিরিয়ড থাকে রেস্ট নেওয়া, যে সেই পিরিয়ডের মধ্যে নার্ভ কোনো রেসপন্স শো করে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের অল অর নাল ল, এটাও কিন্তু কার্ডিয়াক মাসল ওই সিভিএস এখানে ছিল। সেটা হচ্ছে একদম থ্রেশহোল্ড, একটা আমাদের থ্রেশহোল্ড যদি ক্রস না করা স্টিমুলাস স্টিমুলাস ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা মানে নার্ভ ফাইবার কোনো রেসপন্স দেয় না, ঠিক আছে। আমরা বলি যে the law states that when a nerve is stimulated by adequate stimulus it gives maximum response and does not give response at all if the strength of the stimulus is insufficient. যদি সাফিসিয়েন্ট আমি স্টিমুলাস দেই তাহলে একটা ম্যাক্সিমাম রেসপন্স হবে, আর যদি ইনসাফিসিয়েন্ট দেই তাহলে হচ্ছে কোনো রেসপন্সই দিবে না। এটাকে আমরা বলি হয় অল তাহলে না। আচ্ছা, তারপরে প্রপার্টিকে আমরা বলি যে সামেশন। সামেশনটা হচ্ছে যে if two or more subliminal stimuli are applied at short interval response is produced, ঠিক আছে। সামেশনটা খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যাডাপটেশনটা একটু ইম্পর্টেন্ট। অ্যাডাপটেশনের কারণটা একটু ধরা হয়। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটির একটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে যে লোকাল অ্যানেস্থেসিয়াতে এই কন্ডাকশনটা ব্লক করে দেওয়া। তো অ্যাডাপটেশনটা মানে হচ্ছে যে while stimulating continuously the excitability decreases slowly. যদি আমি বারবার একটা জিনিসকে বারবার মানে স্টিমুলেট করি তাহলে কিন্তু এক্সাইটেবিলিটি একদম মানে স্লোলি ডিক্রিজ করে যায়। তো এটার কারণ কি? তো এটার কারণটা পরীক্ষা একটু বলতে হতে পারে। কারণটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডিপোলারাইজেশন inactivates sodium pump and increases efflux of potassium. Continuous depolarization inactivates সোডিয়াম পাম্পকে ইনঅ্যাক্টিভেট করে। হ্যাঁ, বারবার যদি ডিপোলারাইজেশন করা হয় তাহলে সোডিয়াম পাম্পটা আলটিমেটলি কিন্তু ইনঅ্যাক্টিভেট হয়ে যায় এবং পটাশিয়ামের ইফ্লাক্সটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। পটাশিয়ামের ইফ্লাক্সটা বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে আমাদের ইনফ্যাটিগেবিলিটি। এটা কি জিনিস? এটা মানে হচ্ছে নার্ভ ফাইবার কখনো ফ্যাটিক হয় না। দেখা যায় যে যদি কখনো দেখা যাচ্ছে ফ্যাটিক হয়ে গেছে, আমরা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে একটা নার্ভ ফাইবার ওই মাসেল ফাইবার থেকে আলাদা করে অন্য একটা মাসেল ফাইবার যদি লাগিয়ে দেওয়া হয় সে আবার ওই রেসপন্সটা দিচ্ছে। তার মানে নার্ভ ফাইবার কিন্তু কোনো ফ্যাটিক হচ্ছে না আলটিমেটলি। তো এটা যদি জিজ্ঞাসা করা হয় যে না ইনফ্যাটিগিবিলিটি কেন হয়, নার্ভ ফাইবার প্রপার্টির কারণ কি, তখন আমরা বলবো হচ্ছে নার্ভ ফাইবার ক্যান কন্ডাক্ট অনলি ওয়ান অ্যাকশন পোটেনশিয়াল এট এ টাইম। নার্ভ ফাইবার এট এ সিঙ্গেল টাইম শুধুমাত্র একটা অ্যাকশন পোটেনশিয়ালি সে কিন্তু মানে সে কন্ডাক্ট করতে পারে, এর জন্য আমরা সে কখনো ফ্যাটিক হয় না। আচ্ছা, শেষ। এরপর হচ্ছে আমাদের পড়তে হচ্ছে মায়োজেনেসিস, ঠিক আছে। তো মায়োজেনেসিসটা কি? এটা মেইনলি আমাদের ইয়েতে কি বলে ইন্টারইউটেরাইন লাইফের ফোর্থ মান্থ অফ ইন্টারইউটেরাইন লাইফে শুরু হয়, আর এটা চলে বার্থের পরেও সেকেন্ড ইয়ার আফটার বার্থ এটা হচ্ছে চলে, ঠিক আছে। এবং the process of formation and deposition of myelin sheath around the nerve fiber is called myelinogenesis. এবং এই যে মাইলিন শীথ এটা ফর্ম করেছে দুইটা সেল, একটাকে আমরা বলি সোয়ান সেল, একটাকে বলি একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটস। সোয়ান সেল করে হচ্ছে পিএনএসএ আর অলিগোডেন্ড্রোসাইটস করে হচ্ছে সিএনএসএ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অলিগোডেন্ড্রোসাইটস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সোয়ান সেলস, ঠিক আছে। এবং মাইলিন শীথ মাইলিনেশন সময় কমে যায়, এখানে আমরা বলি ডিমাইলিনেটিং ডিজিজ। এর একটা উদাহরণ হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। আচ্ছা, এরপরে যে টপিকটা আমাদের পড়তে হবে তা হলো ইফেক্টস অফ নার্ভ ফাইবার ইনজুরি। নার্ভ ফাইবার ইনজুরি। তো নার্ভ ফাইবার যদি কোনো ইনজুরি হয় তাহলে আমরা একটা ডিজেনারেশন দেখতে পাই, ঠিক আছে। ডিজেনারেশন অফ ইনজিউরড টিস্যু। তো এর পরবর্তীতে দেখা যায় যে ডিজেনারেশন পর অটোমেটিক্যালি একটা রিজেনারেশন হয়, বাট এই রিজেনারেশনটা ডিপেন্ড করে যে এটা কি ফুল রিকভার হবে নাকি মানে পার্শিয়াল রিকভারি হবে। এটা ডিপেন্ড করে যে কতটুকু লেস থেকে সিভিয়ার। যদি সিভিয়ার ইনজুরি হয় তাহলে হচ্ছে লিটল আর নো রিজেনারেশন হয় বা নো রিকভারি হয়, আর যদি লেস হয় তাহলে দেখা যায় যে একদম একটা গুড ফাংশনাল রিকভারি দেখা যায়। আচ্ছা, এবং রিজেনারেশন একটা মানে টার্ম আছে ওয়ালারিয়ান রিজেনারেশন, এটা যেটা আমরা খুব পানি একটু পড়ে নেব। টপিকটা হচ্ছে আমাদের সিনাপস। সিনাপস খুব ইম্পর্টেন্ট টপিক। সিনাপস ইজ দ্য জাংশন বিটুইন টু নিউরনস, ঠিক আছে। সিনাপস তিনটা পার্ট, এই যে একটা পার্ট এটাকে আমরা বলি প্রিসিনাপটিক টার্মিনাল, এই যে একটা পার্ট এটাকে আমরা বলি হচ্ছে
সিনাপটিক ক্লেফট, আর এই একটা পার্ট এটাকে আমরা বলি পোস্টসিনাপটিক টার্মিনাল। তো সিনাপটিক ক্লেফট এটা হচ্ছে প্রায় 200 থেকে 300 অ্যাঙ্গস্ট্রমের মতো। এবং এই যে সিনাপস, এই সিনাপসে অনেকগুলো কিন্তু টাইপ আছে। তো এই যে টাইপগুলো এগুলো হচ্ছে আমরা মুখস্থ করতে হয় না, আমরা এমনি পারি আর কি। ঠিক আছে, কিভাবে পারি? একটা হচ্ছে অ্যানাটমিক ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তো সিনাপস মানে হচ্ছে একটা একজনের সাথে, মানে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের। এখন একটা নিউরনের সাথে একটা নিউরন কিভাবে কানেক্ট হতে পারে, মানে কমন সেন্স কি বলে? সেটা হতে পারে একটা একজনের সাথে একটা ডেনড্রন, সেটা হতে পারে একটা কি বলে, একজনের সাথে একটা একজন, এরকম হতে পারে। অথবা এরকম হতে পারে যে একটা একজনের সাথে আরেকটা সোমাটিক সেল বা একটা মানে সোমাটিক সোমার সাথে একটা মানে কানেকশন হচ্ছে। ঠিক আছে, আবার ডেন্ড্রোডেন্ড্রন কিন্তু হয় না। ঠিক আছে, আমরা খাতায় দেখতে পাচ্ছি ডেন্ড্রোডেন্ড্রন সম্ভব কিনা, কখনোই সম্ভব না। তাহলে তো এটা যদি একটা সেল বডি হয়, এটা যদি হয় আমার একজন ডেন্ড্রন, ডেন্ড্রনের সাথে কিন্তু আরেকটা ডেন্ড্রন কখনো মানে মানে ম্যাচ করা সম্ভব না। তাহলে দেখাই এটা কি সমস্যাটা হবে। ঠিক আছে, তাহলে কি আমাদের ডিরেকশন উল্টায় গেল না? ডিরেকশন কিন্তু তখন উল্টায় যায়। হ্যাঁ, বাট কিন্তু বাট এক্সোনিক রেসপন্স কিন্তু পসিবল। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। অ্যানাটমিক্যাল প্রথম হচ্ছে এক্সোডেন্ড্রাইটিক, এটা তো আমরা সবাই বুঝতেছি যে একজনের সাথে একটা ডেন্ড্রাইট মিলস। কিংবা এটা আমরা বুঝতেছি যে ডেন্ড্রাইট নাও থাকতে পারে। ঠিক আছে, মিসিংও থাকতে পারে, তখন আমরা বলতে পারি এক্সোসোমাটিক, এটাও ঠিক আছে। এবং এক্সোনিক এটা সম্ভব, এক্সোনিক এটা কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? ঠিক আছে, এটা 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 কেন সম্ভব? যে একটা সেল বোর্ড থেকে আরেকটা সেল বোর্ড যেতে হবে, তো তখন দেখা যায় যে যদি ইম্পালসটা আমার এইদিকে, এই এক ঘন্টা আরেকটা সেল বোর্ডের দিকে ট্রান্সমিট করতেছে, মানে মানে এটা পসিবল আর কি। যদিও এটা খুব রেয়ার, তারপরে দেখা যায় এক্সোনিক মানে সিনাপস পসিবল, বাট ডেন্ড্রোডেন্ড্রাইটিক এটা কখনো আসলে হয় না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা টাইপ হচ্ছে ফাংশনাল। তো ফাংশনাল টাইপের মধ্যে এটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমরা বলি কেমিক্যাল সিনাপস, একটাকে আমরা বলি হচ্ছে মানে ইলেকট্রিক্যাল সিনাপস। কেমিক্যাল সিনাপস আর ইলেকট্রিক্যাল সিনাপসের ছবি মনে একটু পরে আছে, বুঝতে হবে। হ্যাঁ, এটা কেমিক্যাল সিনাপস, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিনাপস। কেমিক্যাল সিনাপস মানে সেই নিউরোট্রান্সমিটার এগুলো দিয়ে ট্রান্সমিট হয়। আর যেটা ইলেকট্রিক্যাল সিনাপস, এটা দেখা যাচ্ছে একটা সিনাপসের সাথে একটা প্রিসিনাপটিক টার্মিনালের সাথে আরেকটা পোস্টসিনাপটিক টার্মিনালের গ্যাপ জাংশন গুলো যখন কানেক্টেড হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল সিনাপস। ঠিক আছে, আচ্ছা। তো সিনাপসের অনেকগুলো মানে প্রপার্টিজ আছে, শুরুতে বলে নিয়েছি যে একটা হচ্ছে বেল মেজেন্টি ল। তারপরে যে প্রপার্টিজ, একটা সিনাপটিক ডিলে, এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট, 0.5 মিলিসেকেন্ড। তো সিনাপটিক ডিলেটা কেন হয় এটা তো জিজ্ঞাসা করে। সিনাপটিক ডিলের হচ্ছে তিনটা কজ আছে, তিনটা কজ। হ্যাঁ, একটা কজ হচ্ছে যে একটা নাম্বার কথা হচ্ছে যে নিউরোট্রান্সমিটার রিলিজ হতে হবে। দুই নাম্বার হচ্ছে রিলিজ তো হলেই হবে না, নিউরোট্রান্সমিটারটা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে কি হতে হবে যে মানে মানে পাস হতে হবে। ঠিক আছে, বা প্যাসেজ অফ নিউরোট্রান্সমিটার ফ্রম প্রিসিনাপটিক টার্মিনাল টু পোস্ট সিনাপটিক টার্মিনাল। আর তিন নাম্বার হচ্ছে যে গেলেই তো হবে না, পোস্ট সিনাপটিক টার্মিনালের যে রিসেপ্টরটা আছে বা যে আয়ন চ্যানেলটা আছে সেটা অবশ্যই ওপেন হতে হবে। ঠিক আছে, তো ওপেন অফ আয়নিক চ্যানেল আর কি, ওপেন অফ আয়নিক চ্যানেল। এই তিনটা কারণে হচ্ছে মেইনলি সিনাপটিকের ডিলে দেখা যায়, এটা ভ্যালু হচ্ছে 0.5 মিলিসেকেন্ড। আচ্ছা, তারপর আছে হচ্ছে ফ্যাটিগ, সিনাপটিক ইনহিবিশন, সামেশন, কনভার্জেন্স, ডাইভারজেন্স, সব একটু পরে আসতেছে। এর মধ্যে সিনাপটিক ইনহিবিশন একটু পরে আসবে। তো সামেশন একটু বলি। সামেশন হচ্ছে যে যখন আমরা বলি যে সামেশন ইজ দ্য ফিউশন অফ ইফেক্টস অর প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন দ্য এক্সাইটরি postsynaptic potential what many presynaptic excitatory terminals are stimulated simultaneously or when single presynaptic terminal is stimulated repeatedly. যখন একটা presynaptic terminal simultaneously সরি একটা postsynaptic terminal simultaneously অনেকগুলো presynaptic terminal থেকে যখন excitatory response পায় তখন তার সামেটিভ একটা রেসপন্স দেয়। ঠিক আছে, মানে অনেকগুলো প্রিসিনাপটিক টার্মিনাল থেকে আসতেছে, সবগুলা মিলে একটা রেসপন্স দিবে পোস্টসিনাপটিক টার্মিনাল, এটা একটা হতে পারে। অথবা প্রিসিনাপটিক টার্মিনালতে বারবার যখন রিপিটেড একটা স্টিমুলাস আসতেছে তখনও একটা মানে ফিউশন বা আমরা বলি যে রেসপন্স একটা প্রোগ্রেসিভ ইনক্রিজ হয় বা বেড়ে যায়। ঠিক আছে, এবং এটার নামও হচ্ছে একটা স্পেশাল সামেশন বলে, একটা টেম্পোরাল সামেশন। এরপর টপিক হচ্ছে আমাদের সিনাপটিক ইনহিবিশন। ঠিক আছে, তো
সিনাপটিক ইনহিবিশন যদি হতে হয়, এটা যদি হয় আমার প্রিসিনাপটিক, এটা হচ্ছে পোস্টসিনাপটিক। সিনাপটিক ইনহিবিশন যদি হতে হয়, হতে পারে এটা প্রিসিনাপটিক টার্মিনাল ইনহিবিশন হতে পারে অথবা পোস্টসিনাপটিক টার্মিনাল ইনহিবিশন হতে পারে, তাই না? তাহলে যেটা প্রিসিনাপটিক টার্মিনাল হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে প্রিসিনাপটিক ইনহিবিশন, আর যেটা পোস্টসিনাপটিক টার্মিনাল হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে পোস্টসিনাপটিক ইনহিবিশন। ঠিক আছে? তো এটা কি কি কারণে হতে পারে? হতে পারে যেখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার কথা সেটা রিলিজই হলো না, তখন আমরা বলি প্রিসিনাপটিক। আর পোস্টসিনাপটিক তখনই বলি যে রিলিজ হয়েছে বাট কোন একটা ইনহিবিটর নিউরোট্রান্সমিটার এখানে বসে আছে, এখানে যে আয়ন চ্যানেলগুলো তো আছে, কোন একটা ইনহিবিটর নিউরোট্রান্সমিটার এখানে বসে আছে, অ্যাজ এ রেজাল্ট এটা মানে অ্যাক্টিভেট হলো না বা সিনাপটিক ট্রান্সমিশনটা ইনহিবিটেড হয়ে গেল। ঠিক আছে? এই দুটো হচ্ছে মেইন পার্থক্য। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞাসা করে এই দুটো ইনহিবিশনের মধ্যে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট, আমি কি বলতে পারবো? যেটা কিনা আমাদের প্রিসিনাপটিক ইনহিবিশন এটাকে আমরা বলেছি ইনডিরেক্ট। ঠিক আছে? বাট যেটা পোস্টসিনাপটিক এটা হচ্ছে একদম ডিরেক্ট, মানে এটা কারো হাত লাগবে। আর মানে দৈবভাবে কখনো হয় না বা র্যান্ডমলি কখনো হয় না। প্রিসিনাপটিক ইনহিবিশন র্যান্ডমলি হতে পারে, যে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ না হলেই তো এটাকে আমরা বলছি প্রিসিনাপটিক ইনহিবিশন। ঠিক আছে? এটা সবসময় প্রিসিনাপটিক হচ্ছেই, ইনহিবিশন সবসময় হচ্ছে ম্যাক্সিমাম টাইমই, এটাকে আমরা বলছি যে ইনডিরেক্ট। আর এই যে পোস্টসিনাপটিক যে ইনহিবিশনটা আছে এটা ইচ্ছাকৃতভাবে হয়। ঠিক আছে? এটাকে আমরা বলছি যে ডিরেক্ট ইনহিবিশন। আচ্ছা, এবং এই যে পোস্টসিনাপটিক ইনহিবিশনের যে ইনহিবিটর নিউরোট্রান্সমিটার এদের নামগুলো একটু পরীক্ষার সময় ধরে, দুইটা একটু পরে স্লাইডও আছে, বাট আবারও একটু বলে রাখি, যেমন গাবা আর গ্লাইসিন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কনভার্জেন্স আর ডাইভারজেন্স। কনভার্জেন্স মানে হচ্ছে অনেকগুলো প্রিসিনাপটিক টার্মিনাল এক জায়গায় মিলতেছে, কনভার্জেন্স। আর প্রিসিনাপটিক থেকে অনেকগুলো পোস্টসিনাপটিক নিউরন মানে ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, এরপরের যে পড়াগুলো, এরপরে যে পড়াটা এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আজকের পড়ার মধ্যে। ঠিক আছে? এবং এখান থেকে একটা পড়া আসবে, সেটা হচ্ছে ইপিএসসি একটা আইপিএসসি। তো একটু পরে দেখাচ্ছি সেটা, আগে হচ্ছে আমরা সিনাপটিক ট্রান্সমিশন একটু বোঝার চেষ্টা করি। প্রিসিনাপটিক টার্মিনালে আচ্ছা আমাদের হচ্ছে 8:20 বাজে, আমি চেষ্টা করবো 8:30 এর মধ্যে এটা শেষ করতে, কারণ হচ্ছে আমাদের তাড়াতাড়ি আছে অনেকে। তো প্রিসিনাপটিক টার্মিনালে কিন্তু অনেকগুলো প্রিসিনাপটিক টার্মিনালে কিন্তু আমাদের যদি ক্যালসিয়াম একটা রিসিপ্টর থাকে। ঠিক আছে? হ্যাঁ, যখন আমাদের কি বলে ক্যালসিয়াম যখন বাইন্ড হচ্ছে প্রিসিনাপটিক টার্মিনালে, তখন কিন্তু এই যে সিনাপটিক ভেসিকল গুলো আছে এই ক্যালসিয়াম সে সিনাপটিক ভেসিকল গুলোকে রিলিজ হতে সহায়তা করে। তো সিনাপটিক ভেসিকল যখন প্লাজমা মেমব্রেনে আসতেছে সাথে সাথে প্লাজমার সাথে ফিউজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই যে নিউরোট্রান্সমিটার গুলো ধারণ করতেছে বা তার ভিতরে যেগুলো আছে সেগুলোকে সে ছেড়ে দিচ্ছে সিনাপটিক ক্লেফটে। তো সিনাপটিক ক্লেফটের পর সেটা পোস্ট সিনাপটিক টার্মিনালের যে রিসিপ্টর গুলো সেগুলো রিসিভ হবে। এখন কথা হচ্ছে এই যে নিউরোট্রান্সমিটার এটা এক এক সময় এক একটা, এবং সেই স্পেসিফিক নিউরোট্রান্সমিটার স্পেসিফিক রিসেপ্টরে কিন্তু তাকে রিসিভ হতে হবে। যেমন এটা যদি অ্যাসিটাইল কোলিন হয় তার রিসেপ্টর কিন্তু অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর হতে হবে। যদি এটা গ্লাইসিন হয় তাহলে পোস্টসিনাপটিক টার্মিনালে কিন্তু গ্লাইসিনের রিসেপ্টর থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে রিসেপ্টর গুলো আছে সেগুলো কিন্তু এই পোস্টসিনাপটিক টার্মিনালে মানে বাইন্ড হলে কিন্তু পরবর্তীতে এটা মানে অ্যাকশন পটেনশিয়াল রাইজ করতেছে বা জেনারেশন, আমরা কি বলি জেনারেশন পটেনশিয়াল, এবং যখন এর থ্রেশহোল্ডটা ক্রস করে যায় তখন একটা সার্টিন স্টিমুলাস সে পাস করে দিচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল রেসপন্স। আবার ইলেকট্রিক্যাল রেসপন্স যদি আমরা বলি, এখানেও তো অনেকটা সেম, যে গ্যাপ জাংশন থাকে। তো আমরা গ্যাপ জাংশন গুলো যখন কি বলে যখন আমাদের এটাকে মানে যেই আয়ন গুলো আছে আয়ন গুলো থেকে দেখা যায় যে যত বেশি আমাদের কি বলে পজিটিভ আয়ন আসলে কিন্তু রেস্ট্রিক্ট পোটেনশিয়াল থেকে উপরের দিকে উঠতেছে এবং আলটিমেটলি সেটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? পজিটিভ আর নেগেটিভ আয়নের মেন কথা হচ্ছে এটা আয়নের মানে কি বলে আয়নের আদান প্রদান বা আয়নের এক্সচেঞ্জ দিয়ে কিন্তু এই মানে ইলেকট্রিক্যাল সিনাপস গুলো কাজ করতেছে। হ্যাঁ, আর কেমিক্যালটা মিলে নিউরোট্রান্সমিটার বেসড। আচ্ছা, এরপর আমাদের জিনিস পড়তে হয় সেটা হচ্ছে কি ইপিএসপি আর আইপিএসপি। তো ইপিএসপি মানে হচ্ছে ইপিএসপি মানে হচ্ছে যে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, আইপিএসপি হচ্ছে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। ঠিক আছে? তো একটু দেখাই যে এখানে যে পোস্ট সিনাপটিক টার্মিনালে যখন একটা নিউরোট্রান্সমিটার আসতেছে, নিউরোট্রান্সমিটার বাইন্ড হচ্ছে,
এটা কি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার নাকি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তার উপর ডিপেন্ড করে এখানে পোটেনশিয়ালটা আসলে আপ ডাউন করে আর কি। এটা যদি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হয় তাহলে যেই সিনাপটিক পোটেনশিয়াল রাইজ করে সেটাকে আমরা বলছি এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল বা ইপিএসপি। আর যদি এটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হয়, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হলে অবশ্যই এই এটা কিন্তু মানে এটা কিন্তু হাইপার পোলারাইজেশন হয়, ঠিক আছে? আমি একটু পরে আসতেছি। তখন কিন্তু মানে সিনাপটিক ট্রান্সমিশন স্লো হয়ে যায় বা অফ হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে ইনহিবিটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল, ঠিক আছে? একটা ইপিএসপি বলছি আর একটা বলছি আমরা আইপিএসপি। আচ্ছা, তো মেইনলি হচ্ছে ইপিএসপি সবসময় দেখা যায়। আইপিএসপি কেন হতে হবে? কারণ সবসময় যদি এটা ট্রান্সমিশন হয়ে থাকে তাহলে তো একটা ভয় বিপদ, এটা থামাতে হবে, তখন হচ্ছে কি ইনহিবিশনটা হয়। তো দেখা যায় যদি একটা রেস্টিং স্টেট দেখা গেল যে আমি ধরা গেল যে রেস্টিং স্টেট 0.6 -65 মিলিভোল্ট, ঠিক আছে? তো এই যে এইটাকে ধরা যায় হচ্ছে যে -65 এর নিচেরটা 70, তাহলে উপরে 65 ধরা যায়। তো 65 এর উপরে যারা নিজেদের হেল্প করে এদেরকে আমরা বলতে চাই এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল। আর এখানে মেইনলি এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়ালকে ডমিনেন্ট দেখানো হচ্ছে। আর যদি এটা ইনহিবিটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল হতো তাহলে দেখা যাচ্ছে এটা আরো নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আরো নেগেটিভ দিকে নিয়ে আলটিমেটলি এটা হাইপারপোলারাইজেশন করে এটার এক্সাইটেশনকে আরো টাফ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি সংজ্ঞা বলতে বলে, ডেফিনিশন বলতে বলে, তাহলে এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়ালের সংজ্ঞাটা হবে পজিটিভ ইনক্রিজ ইন ভোল্টেজ অ্যাবাভ নরমাল রেস্টিং নিউরাল পোটেনশিয়াল ইজ কল্ড এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল। এই সংজ্ঞাটা কিন্তু একদম মানে ছবি দেখে বলা যাচ্ছে। এটা যদি আমার রেস্টিং স্টেট হয়, এটার উপরে যে পজিটিভ ইনক্রিজটা করতেছে, পজিটিভ ইনক্রিজ অফ ভোল্টেজ, যেই পজিটিভ ইনক্রিজ অফ ভোল্টেজটাই কিন্তু আমরা বলতে পারি যে এক্সাইটেটরি পোটেনশিয়াল। আচ্ছা, আর রেস্টিং স্টেটের নিচে যারা নিয়ে যাচ্ছে an increase in negative beyond the normal resting membrane potential is called inhibitory postsynaptic potential, ঠিক আছে? এবং এই ইনহিবিশন গুলো যে বললাম একটু আগে, গাবা, গ্লাইসিন, এদের দ্বারা মেনলি হচ্ছে। এবং এখানে একটা চার্ট আছে যে মেনলি এটা কিভাবে হচ্ছে। তো মেনলি দেখা যায় যখন হচ্ছে এখানে গাবা বা এই টাইপের ইনহিবিটরি পোটেনশিয়াল নিউরোট্রান্সমিটারগুলো যখন বাইন্ড হচ্ছে, তখন মেনলি দেখা যায় যে এখানে পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হচ্ছে এবং অনেক প্রচুর পরিমাণে পটাশিয়াম ইফ্লাক্স বা বেরিয়ে যাচ্ছে, এবং ক্লোরাইড চ্যানেলটা মেনলি ওপেন হয় এবং প্রচুর পরিমাণে ক্লোরাইড ইনপুট হচ্ছে। আমি আরেকবারও বলতেছি, একটু শুনি আমরা কি বলতেছি এখানে আমি, যে এখানে যখন গাবা এই টাইপের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারগুলো যখন বাইন্ড হচ্ছে তখন অনেক বেশি ক্লোরাইড চ্যানেল ওপেন হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অনেক বেশি ক্লোরাইড ঢুকতেছে। আর পটাশিয়াম চ্যানেল যেগুলো আছে এগুলো খুলে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম ইফ্লাক্স হচ্ছে। তার মানে কি, যত বেশি নেগেটিভ ইন পজিটিভ আউট, তাহলে আমরা বলতে পারি না যে নেগেটিভিটি বেড়ে যাচ্ছে। আর নেগেটিভিটি বেড়ে যাচ্ছে আমরা কি বলি, হাইপার পোলারাইজেশন বা এই যে -70 হাইপার পোলারাইজেশন হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি হাইপার পোলারাইজেশন, অ্যাজ এ রেজাল্ট এই ইনহিবিশনটা মেইনলি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল আর হচ্ছে ইনহিবিটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল। আচ্ছা, ঠিক আছে, ওকে, ডান। তারপর হচ্ছে আমাদের যে নিউরোট্রান্সমিটার কথা বললাম, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক। নিউরোট্রান্সমিটার হচ্ছে দিস আর কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট আর রিলিজ ফ্রম দ্য নার্ভ এন্ডিংস এন্ড ট্রান্সমিট নার্ভ ইম্পালস টু দ্য সিনাপস। এটা অনেকগুলো টাইপ আছে, একটাকে আমরা বলি হচ্ছে এক্সাইটেটরি, একটা হচ্ছে ইনহিবিটরি, একটা হচ্ছে বোথ। তো ইনহিবিটরি হচ্ছে গাবা, গ্লাইসিন, এটা অবশ্যই মনে রাখতে হবে। সেরোটোনিন, ডোপামিন মনে রাখলাম, আরেকটা মনে রাখলাম। বোথটা অবশ্যই মনে রাখতে হবে, হচ্ছে অ্যাসিটাইলকোলিন আর নরএপিনেফ্রিন, এই দুটোই। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যা পড়ে এসেছি প্রত্যেকটারই কিন্তু কিছু টাইপ পড়েছি আর কিছু কি বলেছি প্রপার্টিজ পড়েছি, তাই না? তো নিউরোট্রান্সমিটার টাইপ পড়ে গেছে, প্রপার্টিজ গুলো পড়তে হবে। তো নিউরোট্রান্সমিটার প্রপার্টি না আমি লিখি নাই, না লিখে আমি যদি বললাম যে এটা আমরা কমন সেন্সে বলতে পারি কিনা। নিউরোসায়েন্সের নিউরোট্রান্সমিটারের 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়া, কারণ একটা এনজাইমের সাথে মিলে আর কি। হ্যাঁ, একটা ক্রাইটেরিয়া হচ্ছে ইট মাস্ট বি প্রোডিউসড বাই এ নিউরন, ইট মাস্ট বি রিলিজ বাই এ নিউরন। যেটা নিউরোট্রান্সমিটার, তাহলে এটাকে একটা নিউরন দ্বারাই প্রডিউস হতে হবে, আবার নিউরন দ্বারাই রিলিজ হতে হবে। দুইটা ক্রাইটেরিয়া শেষ। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে ইট মাস্ট অ্যাক্ট অন আ টার্গেট এরিয়া এন্ড প্রডিউস সাম বায়োলজিক্যাল চেঞ্জেস। এবং সে রিলিজ হলেই তো হবে না, মানে তাকে ছেড়ে দিলাম রাস্তাঘাটে, সে কোনো কাজ টাজ করে না, তাহলে তো অসুবিধা। সে অবশ্যই কোনো একটা টার্গেট এরিয়া থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই টার্গেট এরিয়া থাকতে হবে। 4 নম্বর হচ্ছে যে এনজাইমের মতো, এনজাইম কাজ শেষে কি করে, ধ্বংস হয়ে যায় না? তো নিউরোট্রান্সমিটার কাজ ধ্বংস হয়ে যেতে হবে, ঠিক আছে? বা
কাজ শেষে ইট মাস্ট বি ইনঅ্যাক্টিভেটেড। হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটারের 4টা বৈশিষ্ট্য বা 4টা প্রপার্টি বা 4টা ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন এই যে ইনঅ্যাক্টিভেশন হবে, এই ইনঅ্যাক্টিভেশন কি হবে একটু জিজ্ঞাসা করে যে নিউরোট্রান্সমিটার ধ্বংস হবে, এটা তো আর এটা কিভাবে ধ্বংস হবে, এটা তো প্রসিডিউর লাগবে। তো ইনঅ্যাক্টিভেশন আবার 4টা প্রসিডিউরে হয়, ঠিক আছে। একটাকে বলা হয় যে ডিফিউশন বা ডিফিউশন ছড়িয়ে যায়, ডিফিউশন আউট বাই দা সিনাপটিক ক্লেফট। সিনাপটিক ক্লেফটে অর্থাৎ এই এই এরিয়াটাকে আমরা বলতে সিনাপটিক ক্লেফট, এখানে ডাইরেক্ট ডিফিউশন হয়ে যায় একটা। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় এনজাইম তাকে ডিসইন্টিগ্রেশন করে ফেলে, ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা অনেক সময় দেখা যায় যে এখানে যারা অ্যাস্ট্রোসাইটস গুলো আছে এগুলোকে এনগালফ করে ফেলে, ঠিক আছে, এনগালফ করে ফেলে বা রিমুভ করে ফেলে আর কি। আর অনেক সময় দেখা যায় যে এই যে নিউরোট্রান্সমিটার এটা আবার প্রিসিনাপটিক টার্মিনালে রিআপটেক হয়, রিআপটেক ইন প্রিসিনাপটিক টার্মিনাল। তো আজকের পড়া মূলত এই পর্যন্তই ছিল। আমাকে কি পড়লাম সেগুলো একটু আমি মানে শেয়ার করি। প্রথমত আমরা নার্ভাস সিস্টেমের পার্ট গুলো পড়েছি, তাই না, যে সিএনএস আর পিএনএস, তারপর হচ্ছে এদের ফাংশন গুলো পড়েছি, তারপরে হচ্ছে আমরা দেখেছি এদের মধ্যে একটা কানেকশন আছে, তারপর আমরা পড়েছি যে বিভিন্ন পার্ট আছে, তারপর আমরা পড়লাম হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন পার্ট, জেনারেল সেন্স, স্পেশাল সেন্স, এই অনুসারে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম অনেকগুলো ভাগে ভাগ করি। তারপর হচ্ছে বিভিন্ন নার্ভের ক্লাসিফিকেশন আমরা পড়েছি। তারপর আমরা এই টোটাল যে জিনিসগুলো পড়লাম সিএনএস পিএনএস, এগুলোকে আমরা একটা কম্পিউটারের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। তো এই কম্পিউটারের সাথে তুলনা করে আমরা পড়লাম। দেন হচ্ছে মেজর লেভেল অফ দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম 3 ভাগে ভাগ করা হয়: স্পাইনাল কর্ড লেভেল, লোয়ার ব্রেন বা সাবকর্টিক্যাল লেভেল, হায়ার ব্রেন বা কর্টিক্যাল লেভেল। তারপরে আমরা পড়েছি হচ্ছে বেল-মেজিন্ডি ল। দেন হচ্ছে পড়েছি হোয়াট ইজ মোটর ইউনিট, ঠিক আছে। তারপরে মেইনলি আমাদের পড়া শুরু হয়ে গেছে নিউরন। আচ্ছা, একটা কথা, নার্ভাস সিস্টেম যেগুলো এক্সাইটেবল সেল এগুলোকে আমরা নিউরন বলি, আর যেগুলো ইনএক্সাইটেবল সেল এগুলোকে নিউরোগ্লিয়া বলি, ঠিক আছে। আচ্ছা, তো নিউরনের অনেকগুলো ক্লাসিফিকেশন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা সেল প্রসেসের নাম্বারের উপর ভিত্তি করে যেটা করা হয়, আর ফাংশনের ভিত্তিতে ভাগ করা হয় সেন্সরি আর মোটর। তারপরে আমরা বলছি মোটর নিউরনকে অনেকভাবে ভাগ করা যায় প্লেসের ভিত্তিতে, যেমন আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, লেন্সের ভিত্তিতে ভাগ করা হয়। তারপর হচ্ছে নার্ভ ফাইবার, সেল বডি বাদে যা আছে সব নার্ভ ফাইবার, ঠিক আছে। তারপর আমরা পড়েছি যে ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবার। দেন একটা ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন পড়েছি আর্লেঙ্গার গ্যাসের ক্লাসিফিকেশন। তো বাসায় আমরা বাসায় তো আমরা আছি, ক্লাসে আমরা অবশ্যই এটা নিয়ে একটু চিন্তা করবো, কন্টেমপ্লেট করবো যেটা আসলে কেন এরকম হলো আর কি। হ্যাঁ, ডায়ামিটার বাড়লে কেন কন্ডাকশন ভেলোসিটি বেড়ে যায়। তারপর হচ্ছে প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার। দেন আমরা পড়েছি এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, রেফ্রাক্টরি পিরিয়ড, অল আর নান লস, সামেশন, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের কারণটা কি আমরা জানি, যে কন্টিনিউয়াস ডিপ্লোয়েশন করলে সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় আর পটাশিয়াম ইফ্লাক্স বেড়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ইনফ্যাটিগেবিলিটি, এটা বলেছে যে আর নার্ভ ফাইবার যে আলাদা করে একটা মাসল ফাইবারে অ্যাড করা হয়, দেখা যায় যে আলটিমেটলি সেটা কাজ করতেছে আসলে। এটা কারণ কি, কারণ হচ্ছে একটা নার্ভ ফাইবার এট এ টাইম একটা ইম্পালসকে ট্রান্সমিট করে। এরপর বলেছে মায়োলোজেনেসিস, এটা হচ্ছে সোয়ান সেল হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, সোয়ান সেল দিয়ে মায়োলিন ফর্ম হয়, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইট থেকে ফর্ম হচ্ছে। নার্ভ ইনজুরি, এটা লেস ইম্পর্টেন্ট টপিক। এরপর হচ্ছে আমাদের সিনাপস। সিনাপসের আমরা ক্লাসিফিকেশন করেছি অ্যানাটমিক্যাল, ফাংশনাল। তারপর হচ্ছে আমরা পড়েছি প্রপার্টিজ অফ সিনাপস। তারপর হচ্ছে আমরা পড়েছি সামেশন, সিনাপটিক ইনহিবিশন, কনভার্জেন্স, ডাইভারজেন্স। বলেছে যে প্রিসিনাপটিক যে ইনহিবিশনটা এটাকে আমরা বলছি ইনডিরেক্ট, পোস্টসিনাপটিকটাকে আমরা বলছি হচ্ছে ডিরেক্ট। আচ্ছা, তারপর আমরা সিনাপটিক ট্রান্সমিশন পড়েছি। তারপর হচ্ছে আমরা দুইটা সিনাপটিক পোটেনশিয়াল, পোস্টসিনাপটিক পোটেনশিয়াল, এক্সাইটরি আর ইনহিবিটরি পড়েছি। এটা কেন হয় সেটা আমরা পড়েছি। দ্য নিউরোট্রান্সমিটার, এগুলোর টাইপ, ঠিক আছে, এটার 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা বৈশিষ্ট্য। আর কিভাবে তারা ইনঅ্যাক্টিভেটেড হয় সেটা আবার 4টা উপায় আছে, 4টা উপায় করেছি। তো আজকে মোটামুটি পড়াশোনা এই পর্যন্তই। তো আমরা যদি এখন আমার বলা শেষ, যদি গ্রুপ ডিসকাশন কেউ যদি চাও এখন কিছু অ্যাড করতে পারো, কেউ কিছু অ্যাড করবা। আর আমি 1 ঘন্টা সময় নিয়ে ফেলেছি, ঠিক কাটা 1 ঘন্টা নিয়েছি, আর তার বেশি সময় চলে এসেছে। আচ্ছা, কেউ যদি কিছু অ্যাড করতে না চাও তাহলে আজকে আমি শেষ করতে পারি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো এখানে কি শিবলি ভাবে রাজীব ভাই কেউ আছেন? হ্যালো। জি ভাই, আছি। আচ্ছা ভাইয়া, আমাকে শেষ করতে পারি এখন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আর যেহেতু নামাজেরও টাইম হয়ে গেছে, তাহলে আমরা ক্লাসটি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।